ইস, পাখিগুলো কত সুন্দর করে ডানা মেলে আকাশে উঠছে। আমিও যদি ওদের মতো ডানা মেলে আকাশে উঠতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ইঁদুর আকাশের দিকে তাকিয়ে আফসোস করতে থাকে। এমন সময় আকাশে উড়ন্ত অবস্থায় এক পাখি পটি করে দেয়, আর সেই পটি এসে ইঁদুরের মুখের উপর পড়ে। ওয়াক থু, এইসব ফালতু জিনিস আমার মুখের উপর এসে কি করে পড়লো? ওয়াক থু 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 থু। ইঁদুর থুতু ফেলতে ফেলতে দৌড়ে তার গুহায় চলে আসে। এদিকে সন্ধ্যাও নেমে আসে। আমি আজ আর কোথাও বের হব না, আমি খাবারও খাবো না। ইঁদুর নিজের সাথে অভিমান করে না খেয়ে রাত পার করতে থাকে। এদিকে পাশেরই একটা গাছে টোনা তার পুরো পরিবার নিয়ে বাস করে। টোনা দেখতে সুন্দর হলেও তার বউ ছিল ভীষণ কালো। টোনা, খেতে চলো, আমি আজ তোমার পছন্দের সব খাবার রান্না করেছি। তোমার মতো কালো মেয়ের হাতের রান্নাই তো আমার একদম খেতে ইচ্ছে করে না। বাবা, তুমি মাকে ওভাবে কেন বলছো? বলো তো, মা যদি তোমাকে রান্না না করে দিত তাহলে তো তোমাকে না খেয়ে থাকতে হতো, না খেয়ে দিন কাটাতে হতো। ঠাম্মিও তো তোমাকে কখনো রান্না করে দেয় না। কি রে, বাপের কাছে আমার নামে কি গান ভাঙাচ্ছিস রে বলতো? আমি আবার কে গান ভাঙাবো? হ্যাঁ, যেটা সত্যি সেটাই তো বলেছি। তুমি আর বাবা অলস, তোমরা কখনোই কোনো কাজ করো না, শুধু বসে বসে আমার মায়ের কাজের ভুল ধরো আর বকাবকি করো। কি, যত বড় মুখ নয় তত বড় কথা। মায়ের সাথে থেকে থেকে খুব চাপাবাজি হয়েছিস তাই না? এবার দেখ তোর চাপা আমি কি করে ভাঙি। এই বলে মিনু রাগ করে টুকিকে মারতে শুরু করে। মা, দোহাই লাগে আপনার, আপনি আমার মেয়েকে আর এভাবে মারবেন না। আমার মেয়ে যে অনেক ছোট, ও এমন যন্ত্রণা একদম সহ্য করতে পারবে না। শয়তান কালো পেতনি, মেয়ের মায়ের গুলো এবার নিজে খা, দেখ কেমন লাগে। এই বলে মিনু টুনিকেও মারতে থাকে আর মেয়েদের টুনিকে আহত করে মেঝেতে ফেলে রাখে। মা, এই আপদটাকে বাড়ির বাইরে ফেলে রেখে এসো তো, একে এখন আমার একদম সহ্য হচ্ছে না। আপদটা যদি বাইরে যায় তাহলে আমি আবার বিয়ে করতে পারবো। তুই একদম ঠিক কথা বলেছিস রে বাবা। তুই এক কাজ কর বাবা, ঘর থেকে দড়িটা নিয়ে আয় তো। দড়ি? দড়ি দিয়ে কি হবে মা? আগে তো নিয়ে আয়, তারপর বাকিটা দেখতেই পাবি। মিনুর কথা মতো টোনা দড়ি নিয়ে আসে। এরপর দুজনে মিলে টুনিকে টেনে টেনে বাইরে বের করে নিয়ে আসে। এদিকে টুকি তার মায়ের জন্য চিৎকার করে কাঁদতে থাকে। হ্যাঁ টুকি, মুখটা একদম বন্ধ করে রাখ, নয়তো তোকেও কেটে টুকরো টুকরো করে দিব। এই বলে দিলাম, চেয়েছিলাম নাতি হোক, বংশের মুখ উজ্জ্বল করবে, সেখানে কিনা এই আপদটা জন্ম নিয়ে বসে আছে। টোনা, আটকা তোর মেয়েকে। টোনা টুকিকে শক্ত করে ধরে রাখে, আর এদিকে মিনু তার ছেলের বউকে টেনে হিসড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। আর সেখানেই একটা গাছের সাথে দড়ি বেঁধে সেই দড়ি টুনির ডানায় বেঁধে দেয়। থাক এবার পরে এখানে, আর ধুকে ধুকে মর। মিনু হাসতে হাসতে সেখান থেকে চলে যায়, আর আহত টুনি বাঁধা অবস্থায় পড়ে থাকে। তাকে আর কেউই দেখে না। এদিকে দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে। আর ইঁদুর খাবার খোঁজার জন্য বাইরে বেরিয়ে আসে। এভাবে পেটে ক্ষুধা নিয়ে কি আর হাঁটতে ইচ্ছে করে? ডানা থাকলে কত ভালো হতো, কত সুন্দর করে আমি উড়ে যেতে পারতাম। এই বলে ইঁদুর আকাশের দিকে তাকিয়ে থাকে। এদিকে একটা পাখি উড়ে যেতেই তার ডানা থেকে একটা পালক পড়ে যায়, আর সেই পালক ইঁদুর তুলে নিয়ে ওড়ার চেষ্টা করে। তোর একটা পালক দিয়ে কি আর ওড়া যায়? ইঁদুর পালকটা নিয়ে মন খারাপ করে হাঁটতে থাকে। এদিকে হঠাৎ করেই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, আর মুহূর্তের মধ্যেই বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টি নামার তো দেখছি আর কোনো সময়ই পেল না। এই বলে ইঁদুর পালক নিয়ে উড়তে থাকে, আর দৌড়ে গিয়ে টুনির পাশে একটা কচু পাতার নিচে দাঁড়ায়। যাক বাবা, পালকটা ভেজে নি। এই বলে হঠাৎ ইঁদুর পাশের দিকে তাকায়, আর সেখানেই টুনিকে বাঁধা অবস্থায় দেখতে পায়, আর গুটিসুটি পায়ে তার কাছে যায়। কে তুমি, আর তোমাকে বেঁধে বা কে রেখেছে? টুনি কোনো কথা না বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। দাঁড়াও, তোমার বাঁধনটা আগে খুলে দেই। এরপর ইঁদুরটা ধারালো দাঁত দিয়ে দড়িটা কেটে দেয়, আর দড়িটা কাটার পর টুনি বেশ উড়াল দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। আমার অনেক কষ্ট হচ্ছে, তোমাকে আর ওভাবে উঠতে চেষ্টা করতে হবে না। অনেক বৃষ্টি পড়ছে, তার উপর তোমার শরীরে অনেক ক্ষতও হয়েছে। তুমি আগে আমার গুহায় চলো, তারপর বাকি সবকিছু দেখা যাবে। টুনি তার মুখ দিয়ে কোনো কথাই বলল না, চুপচাপ ইঁদুরকে অনুসরণ করে তার গুহায় চলে গেল।
আর গুহায় ঢুকে চারিদিকে পাখির পালক দেখে অবাক হয়ে যায়। আমার গুহা দেখে অবাক হচ্ছ বুঝি? অবাক হওয়ার কিচ্ছুটি নেই। আসলে পাখিদের মতো আকাশে ওরা আমার ভীষণ শখ, কিন্তু সেটা তো আর পূরণ হওয়ার নয়। তাই নিজের ঘরে পাখির পালক রেখে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি আর কি। ইঁদুর একা একাই কথা বলে, টুনি আর তার কোনো জবাবই দেয় না। এরপর ইঁদুর তার ঘরে থাকা কিছু ঔষধ নিয়ে টুনির গায়ে লাগিয়ে দেয়। এরপর টুনি কিছুটা সুস্থ বোধ করে আর ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে। আবার রাত পেরিয়ে ভোর। ইঁদুর কিছু খাবার এনে টুনির সামনে রেখে বলে, এখন কি তোমার শরীরটা ভালো লাগছে? হ্যাঁ, এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি। তাহলে তো অনেক ভালো। আর এই খাবারগুলো খেয়ে নাও তো। আর খেতে খেতে বলো তো কি হয়েছিল তোমার সাথে। এরপর টুনি খাবার খেতে থাকে আর তার সাথে সাথে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ইঁদুরকে বলে। তোমার সাথে তো তাহলে অনেক অন্যায় হয়েছে, কিন্তু এই অন্যায় তো মেনে নেওয়ার মতো নয়। তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের সন্তানকে কাছে আনতে হবে। তুমি ঠিক বলেছো, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু আমার যে পাখাগুলো খারাপ হয়ে গিয়েছে, আমি এখন আমারই পাখা নিয়ে উড়বো কি করে? তোমাকে উঠতেই হবে। আর শোনো, আমি দেখেছি পাখিরা হালুয়া অনেক ভালোবাসে। তাই তুমি এখন থেকে হালুয়া বানিয়ে বিক্রি করবে, আর আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে, আমি তাই করব। এরপর দুজনে হালুয়া বানানোর উপকরণ জোগাড় করে আর সব জোগাড় করে তারা দুজনে মিলে গাজরের হালুয়া বানায়। আর তারপর টুনি সেগুলো ঝুড়িতে করে মাথায় নিয়ে ঘুরে বেড়ায়। হালুয়া নিন হালুয়া, গরম গরম মজাদার হালুয়া। একবার মুখে দিলেই স্বাদ লেগে থাকবে সারা জীবন। হালুয়া নিন হালুয়া। টুনির ডাক শুনে একে একে অনেক পাখি আসে কালো বউয়ের গাজরের হালুয়া খেতে। আর সবাই হালুয়া খেয়ে প্রশংসায় পুরো পঞ্চমুখর হয়ে যায়। এত সুস্বাদু গাজরের হালুয়া আমি আগে কোনোদিনও খাইনি। কাল কিন্তু আবার বানিয়ে নিয়ে আসবে, কেমন? সবার এত চাহিদা দেখে টুনি আর ইঁদুর মহা খুশি হয়। আর তারপর থেকে প্রতিদিন টুনি আর ইঁদুর গাজরের হালুয়া বানিয়ে বিক্রি করতে থাকে। আর এত বেশি লাভ হয় যে কয়েকদিনের মধ্যেই টুনি অনেক বড়লোক হয়ে যায় আর নিজের মেয়েকেও আনতে চলে যায়। মিস্টার টোনা, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিলে অনেক ভালো হয়। এত সহজে তো দিব না, তুই তো মারা গিয়েছিস, আবার ফিরে এলি কেন? আমি একবার নয় 1000 বার আসবো। আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য কত টাকা লাগবে তোমার? খুব তো দেখছি টাকার গরম। তা কোনো বড়লোক পাখির গলায় ঝুলে পড়েছিস নাকি? হ্যাঁ, মুখ সামলিয়ে কথা বলো। চেয়েছিলাম তোমাকে পুলিশে ধরিয়ে দিব না, কিন্তু এখন তো দেখছি না ধরিয়ে কোনো উপায় নেই। এই বলে টুনি পুলিশে ফোন করে আর মুহূর্তের মধ্যেই পুলিশ এসে টোনা আর মিনুকে গ্রেফতার করে নিয়ে যায়। আর টুনি নিজের মেয়েকে আদর করে জড়িয়ে নেয়। টনি পাখি, তুমি তো তোমার সব পেয়ে গেছো। এখন তো আমাকে আর প্রয়োজন হবে না। আমি বরং আসি। দাঁড়াও, তুমি আমার দুঃসময়ের বন্ধু আর আমি তোমাকে ছেড়ে দিব? তা কি করে হয়? তুমি আগে আমার পিঠে চড়ে বসো। এরপর ইঁদুর টুনির পিঠে চড়ে বসে আর টুনি ইঁদুরকে নিয়ে আকাশে উড়ে ইঁদুরের মনের আশা পূরণ করে। আসলে বিপদের বন্ধুই হলো প্রকৃত বন্ধু। এক বনে ঈগল নামে একজন ধনী জমিদার ছিল। ঈগল জমিদার ছাড়া সেই বনের সব পাখির পরিবারই গরিব ছিল। ঈগল জমিদার অনেক ভালো মনের পাখি ছিলেন। ঈগলের জমিতে বনের সব পাখিরা চাষাবাদ করত, আর তার বিনিময়ে ঈগল তাদেরকে টাকা দিত। এভাবেই বনের পাখিরা তাদের জীবন কাটাচ্ছিল। বাবা, কালু, টুনি, সুখী, মিঠু, তোমরা বনের সবাই তো এবার অনেক ভালো ফসল উৎপাদন করেছো। এমন সোনার ফসল দেখে তো আমার প্রাণটা জুড়িয়ে গেল। জমিদার মশাই, আপনার সোনার মতো জমিতে তো সোনার ফসল ফলবেই। সে যাই হোক না কেন, তোমাদের সবার হাতে কিন্তু জাদু আছে। কই আর জাদু জমিদার মশাই, আমরা তো শুধু আপনার দিক নির্দেশনা মতো কাজ করেছি। তাই জাদু যদি থাকতেই হয় সেটা আপনারই আছে। আচ্ছা যাই হোক, এখন সবাই ফসলগুলো তুলে ফেলো তো চটপট। আর টুনি, শোনো, তুমি আমার সাথে বিকেলে ফসলগুলো নিয়ে বাজারে যাবে।
কেন জমিদার মশাই, আমি কেন যাব? কেন মানে, ফসলগুলো তো বিক্রি করতে হবে, সেই জন্য। ফসল বিক্রি না করলে তোমাদের পারিশ্রমিক কিভাবে দিব বলো? কেন জমিদার মশাই, সব সময় আপনি ওই টুনিকেই সাথে কেন নেন বলুন তো? আমরা কি এমন অপরাধ করেছি আমরাও যাব আপনার সাথে? আসলে টুনি অনেক ভালোভাবে ফসল বিক্রি করতে পারে, তাই টুনিকে যেতে বলেছি। যাকে এত কথা না বাড়িয়ে সবাই কাজে লেগে পড়ো তো। এরপর সবাই ঈগলের কথা মতো ফসল তুলতে শুরু করে। বস্তায় বস্তায় ফসল ভরে ফেলে। এরপর বিকেলে ঈগল, জমিদার আর টুনি ঠেলা গাড়িতে করে বস্তাগুলো নিয়ে বাজারে যায় আর সেগুলো বিক্রি করে অনেক টাকা পায়। এরপর সব টাকা সব পাখিদের মাঝে ভাগাভাগি করে দেয়। শোনো, সবাই তো এবার ঠিকঠাক পারিশ্রমিক পেলে, তাই না? তবে কাল থেকে আবার নতুন করে জমি চাষ শুরু করবে, কেমন? জমিদার মশাই, এবার তাহলে আমরা কি চাষ করব? সেটা আমি এখনো ভাবিনি। আজ রাতে ভেবে চিন্তে সবটা টুনিকে বুঝিয়ে বলবো, তারপর টুনি তোমাদের সবটা বুঝিয়ে বলবে। এখন আমি চলি। এই বলে জমিদার চলে যায়। এদিকে যে যার বাড়িতে চলে যেতে থাকে। আর কালু কাক তখন মনে মনে ভাবতে থাকে, ইস, এই টুনি মনে হয় জমিদার মশাইয়ের গলার মালা, নয়নের মণি। সব কাজে শুধু টুনি আর টুনি। আমাদের দিকে জমিদার মশাই তাকাই না, যত সব ঢং। আমার ভালোই লাগে না। যে করেই হোক টুনির একটা ব্যবস্থা নিতেই হবে। কিন্তু আমি একা না, বনের অন্যদেরও সাহায্য নিব। এরপর কালু বাড়ি চলে যায়। এরপর পরের দিন সকালে টুনি সবাইকে বলে দেয় কি চাষ করতে হবে। শোনো সবাই, এবার জমিদার মশাই জমিতে আলু চাষ করতে বলেছে। এই যে আমাকে আলুর বীজ দিয়েছে, চলো কাজে লেগে পড়ি। এরপর সবাই টুনির কথা মতো জমি চাষ করতে শুরু করে আর সবাই মিলে বীজ রোপণ করে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। জমিতে আলুর চারাগুলো বড় হয়ে যায়। এদিকে জমিদার টুনিকে সবার থেকে একটু বেশি বিশ্বাস করত, আর এজন্য অন্য পাখিরা টুনির সাথে হিংসা করত। সুখী, মিঠু, তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস? জমিদার মশাই টুনিকে সব থেকে বেশি বিশ্বাস করে। সব সময় সব কাজে শুধু একটা কথাই বলে, টুনি আর টুনি। কেন রে, আমরা কি ঢেউটির নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা, তাই তো দেখছি। জমিদার মশাই আমাদের থেকে ওই টুনিকে বেশি প্রাধান্য দেয়। আর আমি দেখেছি টুনিকে আমাদের থেকে বেশি পারিশ্রমিকও দেয়। এটাই কথা, আমরা যা কাজ করি ওই টুনিও তো তাই কাজ করে। তবুও জমিদার মশাই ওকে বেশি টাকা দেয়। শোন, এর জন্যই আমি এক বুদ্ধি এঁটেছি। জমিদার যেন টুনিকে অবিশ্বাস করে। ঠিক বলেছো কালু দাদা, টুনিকে যদি একবার জমিদারের চোখে খারাপ বা অবিশ্বাসী বানানো যায়, তাহলে তো আসল কাজ। জমিদার মশাই টুনিকে ঘাড় ধরে বের করে দিবে এই বন থেকে। তখন আমরাই হব জমিদারের বিশ্বস্ত। কিন্তু কি উপায়ে টুনিকে খারাপ বানাবো জমিদারের চোখে? কি উপায় আবার? চোরের বদনাম দিয়ে? মানে আমাকে একটু খোলাসা করে বলো তো। আরে বোকারা, শোন, কাটা দিয়েই কাটা তুলবো। জমিদারের জমির আলুগুলো আমরা চুরি করে টুনির বাড়িতে রেখে আসবো, আর জমিদারকে বলবো টুনি চুরি করেছে। বিশ্বাস না করলে আমরা জমিদারকে টুনির বাড়িতে নিয়ে যাব, তখনই হবে আসল খেলা। হা 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 হা। বাবা কালু দাদা, তোমার বুদ্ধিটা তো দেখি বেশ জব্বর। চোরের অপবাদে টুনির বিনাশ, ভালোই হবে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। জমিদারের জমির আলুগুলো পরিপক্ক হয়ে যায়। আর একদিন রাতে কালু, সুখী আর মিঠু তোতা মিলে জমির সবগুলো আলু চুরি করে চুপি চুপি টুনির ঘরের খাটের নিচে লুকিয়ে রাখে। আর পরের দিন সকালবেলা ঈগল জমিদার আসে তার জমির ফলন দেখতে। এ কি, আমার আলুর জমির একই অবস্থা? গাছগুলো এভাবে কে উপড়ে ফেলেছে? আর আলু কোথায়? কি কালু, আমার জমির এ হাল কি করে হলো?
কি আর বলবো জমিদার মশাই, সবাই গতকাল রাতে দেখলাম ওই আপনার নয়নের মণি টুনি আপনার জমির আলু বস্তা ভরে নিয়ে যাচ্ছে। জানি আপনাকে বললে বিশ্বাস করবেন না, তাই কিছু বলিনি। হ্যাঁ জমিদার মশাই, ওই টুনি চুরি করেছে। তা না হলে দেখুন না, এত বেলা হলো তবু এখনো টুনি এলো না। নিশ্চয়ই আলুগুলো বাজারে বিক্রি করতে যাবে, এজন্যই তো আসেনি। কি, ওই টুনির এত বড় সাহস আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো? চল তো তোরা আমার সাথে টুনির বাড়িতে চল। এরপর সবাই মিলে টুনির বাড়িতে যায়। টুনি, এই চোর, বেরিয়ে আয় বলছি। আমার আলু চুরি করে কোথায় রেখেছিস? এসব আপনি কি বলছেন জমিদার মশাই? আমি কেন আপনার জমির আলু চুরি করব? আমি চুরি করিনি জমিদার মশাই। জমিদার মশাই দেখুন, চোরের মায়ের বড় গলা। জমিদার মশাই, টুনির ঘর খুঁজে দেখলে সত্যি বোঝা যাবে। যা তো কালু, তোরা সবাই টুনির ঘর খুঁজে দেখ। যদি টুনির ঘর থেকে আলু পাওয়া যায় তবে আজকে এই টুনির এই বনের শেষ দিন হবে। এরপর কালুরা ঘরে ঢোকে আর খাটের নিচ থেকে আলুর বস্তাগুলো বাইরে বের করে আনে আর বস্তার মুখ খোলে। এই দেখুন জমিদার মশাই, আলু। টুনি বস্তাগুলো খাটের তলায় রেখেছিল। ছি 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 টুনি, এতদিন আমি একটা চোরকে বিশ্বাস করেছি। ছি, এই টুনির মতো চোরের মুখ আমি আর দেখতে চাই না। কালু, তোরা সবাই এই চোরকে বন থেকে তাড়িয়ে দে, এটাই এর শাস্তি। টুনি ঈগলের কাছে অনেক কান্নাকাটি করলেও ঈগল জমিদার তাতে কান দেয় না। চোর অপবাদ দিয়ে টুনিকে সবাই অনেক মারধর করে আর বন থেকে তাড়িয়ে দেয়। এদিকে অসহায় টুনি কাঁদতে কাঁদতে একটা নদীর পাড়ে এসে পড়ে আর ওখানেই বসে কাঁদতে থাকে। ঈশ্বর, এখন আমি কোথায় যাব? ঈশ্বর, ঈগল জমিদার আমাকে এভাবে অবিশ্বাস করলো। আমি যে সত্যি চুরি করিনি। এই চোর অপবাদ মাথায় নিয়ে আমি ঘুরে বেড়াতে পারবো না। আমার তো যাওয়ার কোনো জায়গাও নেই। আমি এই নদীতে ঝাঁপ দিয়ে মরবো। টুনি যেই না নদীতে ঝাঁপ দিতে যাবে তখনই একটা নীলপরি সেখানে আসে আর টুনিকে বাঁচিয়ে নেয়। এ কি, তুমি এটা কি করতে যাচ্ছিলে? তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ? কিসের এত দুঃখ তোমার, আমাকে বলো। এরপর টুনি নীলপরীকে সব ঘটনা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, এই কচু গাছের চারাটা নাও। এটা রোপণ করলে কচু গাছে 3 রঙের কলা ধরবে, আর সেই 3 রঙের কলার কাছে তুমি যা চাইবে তাই পাবে। কচু গাছের চারা দিয়ে নীলপরি চলে যায় আর টুনি কচু গাছের চারাটা নদীর পাড়ের এক কোণে রোপণ করে আর সাথে সাথেই কচু গাছের চারাটা বড় হয়ে যায় আর তাতে 3 রঙের কলাও ধরে। কচু গাছে 3 রঙের কলা? আজ থেকে এই কচু গাছে আমার বেঁচে থাকার একমাত্র উপায়। এরপর থেকে টুনি কচু গাছে 3 রঙের কলার সাহায্যে প্রয়োজনীয় জিনিস নেয় আর তার সাহায্যেই অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মা, ও মা, কথা বলো মা, কথা বলো মা, তুমি কথা বলছো না কেন মা? মা, ও মা, আমার যে খুব খিদে পেয়েছে মা। মা, কথা বলো মা, কথা বলো। অসহায় গাভীর ছানাটা এক ধ্যানে কেঁদেই চলেছে। এদিকে সে যে গাছের তলায় বসে কান্না করছিল, সেই গাছের মগডালেই বসেছিল একটা ডাইনি টুনি আর সে বসে বসে অসহায় গাভীর ছানার কান্না দেখছিল। এসব দেখে ডাইনি মনে মনে ভাবে, আরে, ছানাটা তার মায়ের জন্য কত কান্না করছে। মনে হচ্ছে তার মাটা আর বেঁচে নেই। না, এভাবে আমি আর বসে না থেকে ছানাটার কাছে যাই বড়। এরপর ডাইনি অসহায় গাভীর ছানার কাছে যায়। কি গো ছানা, কি হয়েছে তোমার মায়ের বলো তো? ভূত! এই ভূত, এই ভূত, তুমি এখান থেকে চলে যাও বলছি। তুমি আমার মাকে একদম নিয়ে যাবে না, এই বলে দিলাম। আরে আরে, তুমি আমাকে দেখে একদম ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতিই করব না, আর তোমার মাকেও আমি কোথাও নিয়ে যাব না। এবার বলো তো, কি হয়েছে তোমার মায়ের? আমার মায়ের
মায়ের পেট ফোলা রোগ হয়েছিল। আমরা অনেক গরিব বলে আমার মায়ের চিকিৎসা করাতে পারিনি। আর চিকিৎসার অভাবে আমার মা মারা গেছে। কেউ আমাদের সাহায্য করতে আসেনি গো। আহারে, কেঁদো না, তুমি আর কেঁদো না। তোমার এক মাকে হারিয়েছো, তাতে কি হয়েছে? আজ থেকে আমি তোমার আরেক মা। তবু তুমি কেঁদো না। সত্যি বলছো তুমি আমার মা? তাহলে আমি তোমাকে এখন থেকে ডাইনি মা বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে, তবে এখন যে তোর মাকে চিতায় দাহ করতে হবে, তাতে যে তোর মায়ের আত্মা শান্তি পাবে না রে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এরপর অসহায় গাভীর ছানা তার ডাইনি মা মিলে গাভীর মরদেহ চিতায় জ্বালিয়ে দেয়। এরপর ডাইনি আর গাভীর ছানা মিলে কিছু কাঠ কুড়িয়ে সেগুলো দিয়ে সুন্দর করে একটা ঘর বানায়। এরপর তারা দুজনে সেই ঘরে থাকতে শুরু করে। ডাইনি মা, আমার যে খুব খিদে পেয়েছে, তুমি আমাকে দুধ দাও না ডাইনি মা। প্রতি রাতে আমার মায়ের দুধ না খেলে আমার একদম ঘুম হয় না। মারে, তুই এক কাজ কর, তুই এই জঙ্গলে গিয়ে সবার কাছে সাহায্য চা। দেখবি কেউ তোকে ফেরাতে পারবে না। আর যদি আমি যাই তাহলে সবাই আমাকে সাহায্য করা তো দূরে থাক, আমাকে দেখে যে ওরা ভয়ে পালিয়ে যাবে রে সোনা। ডাইনির কথা মতো অসহায় গাভীর ছানা পাখিদের কাছে গিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউই তাকে সাহায্য করে না। উল্টো, ছি ছি, এই অপয়া গাভীর ছানা, তুই কোথা থেকে এসেছিস? হ্যাঁ, এসে আমার পুরো ঘরটা নাপাক করে দিলি। দূর হ এক্ষুনি বলছি এখান থেকে। আমাকে একটু দুধ দিন না গো, আমার যে খুব খিদে পেয়েছে। আর আমার মাটাও যে মরে গেছে। এই ফাজিল গাভীর ছানা, তোকে বেরিয়ে যেতে বলেছি না? হ্যাঁ, যদি না যাস তো পিটিয়ে তোর পিঠের ছাদ তুলে ফেলবো আমি। এরপর সুখী অসহায় গাভীর ছানার মুখের উপর দরজা লাগিয়ে দেয়, আর গাভীর ছানা কাঁদতে কাঁদতে ডাইনির কাছে ফিরে আসে। নিশ্চয় তোকে কেউ খেতে দেয়নি, তাই না? জানিস তো, তোর মতো আমারও একটা ছানা ছিল। আমি ওকে খুবই ভালোবাসতাম, কিন্তু আমি অনেক করেছিলাম। আমার মেয়েটার মুখে দুবেলা ঠিকঠাক মতো খেতেও দিতে পারতাম না। আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু আমাকে কেউই সাহায্য করেনি। এভাবে চলতে চলতে একদিন না খেয়ে আমার মেয়েটা মারা যায়। আর আমি ওর হারানোর যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করি আর ডাইনি হয়ে ফিরে আসি, জানিস? তুমি কেঁদো না ডাইনি মা, সবাই অনেক মজা। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, সবাই অনেক মজা। তাই আমার কান্না একদম শোভা পাচ্ছে না। তুই বাড়িতেই থাকবি মা, আমি এক্ষুনি তোর খাবারের ব্যবস্থা করছি। এরপর ডাইনি উড়ে জঙ্গলে যায় আর একটা সাধারণ পাখির রূপ নিয়ে সবার কাছে সাহায্য চাইতে থাকে। আমাকে দয়া করে কেউ একটু সাহায্য করুন। বাড়িতে যে আমার অসহায় ছানাটা না খেয়ে আছে, দয়া করুন না আমাকে কেউ। আজ সকালে যে আমি কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, সারা দিন যত সব ভিক্ষুকেরা এসে হাজির হয়ে যাচ্ছে। এই যাও, আমার বাড়ি থেকে চলে যাও তো, আমার এখানে কোনো সাহায্য পাবে না। দিন না গো, দিন না আমার একটু দুধ। আমি আপনার জন্য ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করব, একটু দয়া করুন। আরে বাবা, যাও তো এখান থেকে, আমার কোনো প্রার্থনার প্রয়োজন নেই। এরপর সুখী তার নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে সাধারণ পাখিরূপী ডাইনি একে একে সবার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউই তাকে সাহায্য করে না। এরপর ডাইনি মনে মনে ভাবে, আমি বুঝতে পেরেছি, এরা কেউই আমাকে সাহায্য করবে না। ওইদিকে গাভীর ছানাটা আমার মেয়ের মতো না খেয়ে মারা যাবে। আমি থাকতে এটা কখনোই হতে পারে না। ওরা যখন আমাকে এত ভালোভাবে বলার পরও সাহায্য করলো না, তখন আমি চুরি করে নিয়ে যাব। এরপর ডাইনি অদৃশ্য হয়ে যার বাড়িতে দুধ পায় সেগুলো নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। আর গাভীর ছানাকে খেতে দেয়। এরপর থেকে প্রায় প্রতিদিনই ডাইনি গাভীর ছানার জন্য দুধ চুরি করে নিয়ে আসে। এদিকে জঙ্গলের সবাই এ নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। তোমরা কি কেউ দেখেছো যে কে দুধ চুরি করছে? না, আমরা কেউ দেখিনি। আচ্ছা, ওই দিন যে একটা গাভীর ছানা আর তারপর একটা গাভী দুধের জন্য সাহায্য চাইতে এসেছিল,
আমরা তো কেউই তাদের সাহায্য করিনি। আর তারপর থেকেই তো আমাদের সবার বাড়ি থেকে দুধ হারিয়ে যাচ্ছে। তার মানে এসব চুরির পিছনে ওই গাভীর ছানা আর পাখির হাত নেই তো? চলো তো আমরা সবাই ওই বাড়িতে যাই, ওখানে গেলেই হয়তো আমরা সব সমস্যার সমাধান পাবো। এরপর সবাই মিলে ডাইনির বাড়িতে যায়। আর গিয়ে দেখে অসহায় গাভীর ছানা দুধ খাচ্ছে। এদিকে ডাইনি সবাইকে দেখে সাধারণ পাখির রূপ নেয়। এ দেখে সবাই ভীষণ রেগে যায় আর বলতে থাকে, চোর কোথাকার, আমাদের বাড়ির সব দুধ তোরা দুজন মিলে চুরি করে এনেছিস তাই না? আর এখানে এনে তৃপ্তি করে খাচ্ছিস। আজ তো তোদের মেরেই ফেলবো আমরা। এরপর সুখী গাভীর ছানাকে মারতে যায়। তখনই ডাইনি তার আসল রূপে ফিরে আসে। খবরদার, কেউ আমার ছানার শরীরে হাত দিবি না। তোরা একবার আমার মেয়েকে না খাইয়ে মেরেছিস, আর আজ এই অসহায় গাভীর ছানাকে মারতে এসেছিস। আমার মেয়ে মারা যাওয়ার পরও আমি তোদের মাফ করে দিয়েছি, কিন্তু আজ যদি তোরা এই গাভীর ছানাকে কিছু করিস তাহলে আমি তোদের ঘাড় মটকে দিব, এই বলে দিলাম। তোমাদের লজ্জা করে না দুধ চুরির অপরাধী আমাদের ধরতে আসতে? আরে তোমরা এতটাই নিষ্ঠুর যে আমি অসহায় ছানা হওয়া সত্ত্বেও আমাকে তোমরা কেউ সাহায্য করতে আসোনি। এই ডাইনি মা ডাইনি হওয়া সত্ত্বেও আমাকে আগলে রেখেছে। সে তো পারতো আমাকে খেয়ে ফেলতে, কিন্তু সে তা করেনি, কারণ সে ডাইনি হলেও একজন মা। গাভীর ছানার ডাইনির কথা শুনে সবার মাঝে অনুশোচনা হয়। আমাদের ভুল হয়ে গেছে, তোমরা আমাদের মাফ করে দাও। আর এখন থেকে তোমাদের আর চুরি করে খেতে হবে না, আমরাই তোমাদেরকে খেতে দিব। সুখের কথা শুনে গাভীর ছানা আর ডাইনি মা অনেক খুশি হয়। এরপর থেকে তারা সবাই মিলে একসাথে বাস করতে থাকে।